ধরো হ্যাপি, HAPPY, হ্যাপি এটা একটা শব্দ, আমাকে এটা শিখতেই হবে। তো হ্যাপি মানে সুখী, তাই তো? তো এইটাকে যখন তুমি বলবে ভেরি হ্যাপি, খেয়াল করে দেখো, ভেরি হ্যাপি যদি তুমি কখনো বলতে চাও তুমি কিন্তু বলতে পারবে, তখন হবে খুবই সুখী, তাই না? তো এইটা যদি ধরো ছোট্ট একটা স্ট্রাকচার হয়, মানে ওয়ার্ড হয়, তাহলে এটা হচ্ছে তার চেয়ে একটু বড় হবে, তাই না? খেয়াল করে দেখো তুমি, ব্যাপারটা কিন্তু ভেরি ইন্টারেস্টিং। একটু মজা নাও, তাহলে মজা পাবা। হ্যাপি, ভেরি হ্যাপি। আচ্ছা, তো আমরা হ্যাপিটাকে কালার দিতে চাই, এটা না, এটা দেবো না, এটা ভালো হবে না। আমরা এই কালার দিলাম হ্যাপি, আর এইটাকে আমরা দিব এই কালার, ভেরি হ্যাপি, ঠিক তো? আচ্ছা, ঠিক আছে। এইবার আমরা লিখতে চাচ্ছি এইরকম, দেখো, শি ইজ শি ইজ ভেরি হ্যাপি। লেখা যায় কি না বলো? লেখা যায়। তো শি ইজ ভেরি হ্যাপি, এটা কিন্তু আরেকটু বড় হইল, তার মানে আমরা আরেকটু বড় করে লিখতে পারি, এটা আরেকটু বড় হলো, শি ইজ ভেরি হ্যাপি। এখন আমার প্রশ্ন তোমাদের কাছে, প্রথম যে লিখলাম হ্যাপি, এইটাকে গ্রামারের ভাষায় বলা হয় ওয়ার্ড নাকি? এটা হচ্ছে আমার প্রশ্ন। ওয়ার্ড কিনা বলো? এটা ওয়ার্ড। আর এই যে লিখলাম ভেরি হ্যাপি, এটাকে বলা হয় গ্রামারের ভাষায় ফ্রেজ, শব্দগুচ্ছ। আর এই যেটা লিখলাম, এটা কিন্তু একটা সেন্টেন্স বা ক্লজ তৈরি হয়ে গেল। আমরা এটাকে ক্লজই নাম দিই, স্বাধীন একটা ক্লজ বা সেন্টেন্স মনে করো, সেন্টেন্স মনে রাখার সুবিধার্থে সেন্টেন্স। তাহলে আমরা এখানে তিনটা জিনিস শিখলাম কিন্তু, কি কি বলো দেখি? আমরা এখানে ওয়ার্ড শিখলাম, পৃথিবীর যে কোনো ওয়ার্ড এভাবে শেখা যায়। এই ওয়ার্ডকে তুমি যদি ফ্রেজ বানাতে পারো, মানে অর্থবোধক করতে পারো, যেটা সেন্টেন্স না, ফ্রেজ, ফ্রেজ, তাহলে তুমি এক ধাপ এগিয়ে গেলে। তারপরে তুমি যদি ক্লোজ বানাতে পারো, তাহলে আরেক ধাপ এগিয়ে গেলে। ইংরেজি শেখার ধাপ কিন্তু এই তিনটাই আসলে মূলত। হ্যাঁ, এখন আমি তোমাদের আরও কিছু ওয়ার্ড শেখা, যেটা যে কোনো মানুষ চাইলে শিখতে পারে, তুমিও পারবে। আমি দেখাই, প্র্যাকটিক্যালি দেখাই, তুমি দেখতে থাকো। আমি তো হ্যাপি দিয়ে দেখালাম, তাই না? এবার ধরো একটা শব্দ আমি নেই, রান, RUN, রান। তো রান, এইটাকে চাইলে তুমি বলতে পারো, কেউ একজন মনে করো খুবই জোরে দৌড়াচ্ছে, আমরা সেটাকে বলতে পারি, ডাবল এন কিন্তু আইএনজি করার সময় হয়, রানিং ফাস্ট। এর বাংলা হচ্ছে দ্রুত দৌড়ানো, রানিং ফাস্ট, রানিং ফাস্ট। একটা হচ্ছে রান মানে দৌড়ানো, রান, এটা হচ্ছে রানিং ফাস্ট, দ্রুত দৌড়ানো, দ্রুত দৌড়ানো। এইবার আমরা যদি লিখি যে কেউ একজন, ধরো ধরো হি, একজন ব্যক্তি ধরলাম, রানস, RUNS, রানস মানে দৌড়ায়, ফাস্ট দ্রুত, তাহলে হি রানস ফাস্ট, মানে সে দ্রুত দৌড়ায়, হোয়েন, যখন, হি ট্রেনস, প্রশিক্ষণ দেয়, প্রশিক্ষণ নেয় আর কি, ট্রেনস। তাহলে এইখানে যেটা আমরা লিখলাম, এটার মানে কি দাঁড়ালো বলো? সেন্টেন্স। তাহলে এইবার দেখো আগেটার মতো করি, রানকে আমরা বলতে পারি একটা ওয়ার্ড, এটাকে বলতে পারি একটা ফ্রেজ, ফ্রেজ মানে শব্দগুচ্ছ, আর এটাকে বলতে পারি একটা ক্লজ বা সেন্টেন্স। ওকে, এবার আমি তোমাদেরকে যেটা দেখাবো, আসলে এই যে যে জিনিসটা আমি পড়াচ্ছি, হয়তো কেউ কেউ কনফিউজড হয়ে আসো। শব্দ, আমরা যখন বলবো শব্দ, তখন সেটা যে কোনো শব্দ হতে পারে, হতে পারে সেটা ক্যাট শব্দ, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, হতে পারে সেটা হচ্ছে ধরো স্টাডি, এটা কিন্তু শব্দ, খুব
ঠান্ডা মাথায় চিন্তা করো। হতে পারে সেটা ইট শব্দ। আমরা যখন বলবো এই শব্দ মানে কিন্তু ওয়ার্ড, ইংলিশে বলে ওয়ার্ড, এটাও লিখে দিলাম। আমরা যখন বলবো ফ্রেজ, ফ্রেজ এটাকে বাংলায় বলে কিন্তু শব্দগুচ্ছ। কেমন? তো শব্দগুচ্ছ ক্যাট আমরা লিখতে পারি এ ব্ল্যাক ক্যাট। হ্যাঁ, এটা কিন্তু একসঙ্গে তোমাকে পড়তে হবে, শব্দগুচ্ছ এ ব্ল্যাক ক্যাট। ঠিক একইভাবেই স্টাডি, হ্যাঁ, এইটাকে আমরা লিখতে পারবো, ধরো স্টাডির সামনে আমরা একটা দিলাম হচ্ছে ইজ স্টাডিং, শুধু স্টাডি না কিন্তু ইজ স্টাডিং, এটা কিন্তু একটা ফ্রেজ হয়ে যাবে। হ্যাঁ, কিংবা কেউ যদি লেখে হ্যাজ বিন স্টাডিং, এটাও কিন্তু একটা ফ্রেজ হয়ে যাবে। কেমন? কারণ এটার একটা নির্দিষ্ট অর্থ আছে, মানে এইটারও একটা অর্থ আছে, এইটারও একটা অর্থ আছে, এটারও একটা অর্থ আছে, এগুলো একটাও কিন্তু ক্লোজ বা বাক্য না। এটা হচ্ছে ওয়ার্ড, একটা হচ্ছে আমরা এতক্ষণ যা লিখলাম এখানে, আমি যদি তোমাদের জন্য একটু মার্ক করে দিই, দেখো এটা হলো একটা শব্দ প্রত্যেকটা, এইটা হচ্ছে কি ফ্রেজ, এটা ফ্রেজ, হ্যাঁ, তারপর এইটা হচ্ছে আরেকটা ফ্রেজ, এটা হচ্ছে আরেকটা ফ্রেজ। এগুলো কিন্তু নাম আছে, যেমন নাউন ফ্রেজ, ভার্ব ফ্রেজ ইত্যাদি নাম টাম থাকতে পারে, এটা নিয়ে তো মাথা ঘামানোর কিছু নাই। আমি শুধু তোমাদের ধারণাটা দেওয়ার চেষ্টা করতেছি, তোমরা দেখো। এখন আমি একটা শব্দ নিই এখানে, আমি শব্দটা নিতে চাচ্ছি বুক। ওকে, আমরা বুক একটা শব্দ নিলাম, একটু বোঝার চেষ্টা করো। বুক মানে বই। তো এখন যদি আমি লিখি এ নিউ বুক, তাহলে কি হবে? একটা নতুন বই, যে কোনো স্টুডেন্টই কিন্তু বুঝবে একটা নতুন বই, এ নিউ বুক, এ নিউ বুক, এ নিউ বুক, একটা নতুন বই। একটা নতুন বই, এ নিউ বুক। এখন কেউ যদি বলে যে আই হ্যাভ রিড, মানে আমি পড়েছি নিউ বুক, যদি কেউ বলে, তাহলে বাংলা কি হবে? আমি একটা নতুন বই পড়েছি। তখন এটাকে বলবো আমরা ওয়ার্ড গ্রামারের ভাষায়, এটাকে বলবো আমরা ফ্রেজ গ্রামারের ভাষায়, এটাকে বলবো আমরা সেন্টেন্স বা ক্লজ গ্রামারের ভাষায়। ক্লজ বাক্যাংশ বা বাক্য। বাক্যাংশ কিন্তু স্বাধীন পরাধীন দুটোই হতে পারে। যাই হোক, সেই আলোচনায় আমি যাচ্ছি না। আমি চাচ্ছি যে এই জিনিসটা তোমরা একটু বোঝো প্রাথমিকভাবে, যে কিভাবে আসলে ইংরেজিটা বড় হয় বা আমরা ইংরেজিটা শিখব। জাস্ট মানে তোমার কমন সেন্সটাকে বাড়ানো উচিত কিভাবে আসলে, যাদের এগুলো নিয়ে ভীতি আছে। তো আরেকটা উদাহরণ আমরা দিয়ে এখান থেকে বের হতে চাই। ধরো হাউস, সবাই আমরা জানি হাউস মানে কি। এখন এটাকে যদি আমরা লিখি এ স্মল কাঠের, হ্যাঁ, উডেন, উডেন মানে কিন্তু কাঠের, উড দিয়ে তৈরি, উডেন হাউস, কাঠের বানানো বাড়ি। এ স্মল উডেন হাউস, কাঠ দিয়ে বানানো বাড়ি, এ স্মল উডেন হাউস। তাহলে এটা হচ্ছে ওয়ার্ড, এটা হচ্ছে ফ্রেজ, আর তারপর আমরা লিখব, ধরো একটা বাক্য লেখার চেষ্টা করব। দে মানে তারা, লিভ বাস করে, দে লিভ ইন এ স্মল ছোট উডেন হাউস, মানে বুঝতেই পারছো, ছোট কাঠের বাড়িতে বাস করে। এটাকে বলা হয় কিন্তু সেন্টেন্স। তাহলে কেউ যদি ধরো এই জিনিসটা প্রথমে শেখে, তারপরে সেটা নিয়ে যদি একটু নাড়াচাড়া করে, তারপরে আরেকটু নাড়াচাড়া করে, তার জন্য ইংরেজি শেখা কি কঠিন? মোটেও না, মোটেও না। তুমি ছোটোর থেকে বড় হও, প্রথমে ওয়ার্ড শেখো, ওয়ার্ডটাকে ফ্রেজ শেখো, তারপরে সেন্টেন্স শেখো। এখন কেউ কেউ ভাবতে পারো যে সেন্টেন্স আমি কিভাবে আসলে শিখব? খুবই সোজা। সেন্টেন্সের মধ্যে আসলে সাবজেক্ট প্লাস ভার্ব, এই দুটো জিনিস
থাকবে, এটা না বুঝলেও চলবে, তুমি এমনিতেই পারবে সাবজেক্ট ভার্ব জিনিসটা আসলে কী, আস্তে আস্তেই বুঝবে, কোনো টেনশন নেই। এই দেখো, এটাকে সাবজেক্ট বলে, এটাকে ভার্ব বলে, এটা নিয়েও আমরা পড়বো, সাবজেক্ট ভার্ব নিয়েও আমরা বিস্তারিত আলোচনায় আসব, চিন্তা করার কারণ নেই, আমরা সেখানে যাচ্ছি, বাট তোমার কনসেপ্টটা আগে ক্লিয়ার হোক। তাহলে আমরা এতক্ষণ যা পড়লাম, আমরা দেখার চেষ্টা করলাম যে ওয়ার্ড, তারপরে হচ্ছে কি বলে ফ্রেজ, এগুলো কিভাবে হয়, তাই তো? আমি আরেকটা ভিন্ন রকম একটা ওয়ার্ড দেখাই তোমাদের, আর একটু ক্লিয়ার করি। অ্যাংরি মনে করো, অ্যাংরি মানে রাগান্বিত, অ্যাংরি বার্ড বলে না, সেরকম অ্যাংরি। তো এটার সাথে আমি যদি যুক্ত করি এক্সট্রিমলি, এক্সট্রিমলি মানে হলো প্রচণ্ড রকম, এই শব্দটা এক্সট্রিমলি, কেউ একজন অ্যাংরি মানে খুবই খুবই সে রেগে আছে, এক্সট্রিমলি অ্যাংরি। তাহলে এটা কী হবে? ওয়ার্ড হবে, এটা কী হবে? ফ্রেজ হবে। এখন ধরো এই ফ্রেজটা নিয়ে তুমি নিজেই একটা বাক্য লেখো তো দেখি, এক্সট্রিমলি অ্যাংরি ব্যবহার করে তুমি বাক্য লেখো। তুমি কিন্তু লিখতেই পারো যে মেয়েটি খুবই খুবই রাগান্বিত ছিল, শি ওয়াজ, কী লিখবে এখন এর সাথে? এর সাথে বাকিটা বসায় দাও, এক্সট্রিমলি অ্যাংরি, ফুল স্টপ। তাহলে এটা কী হয়ে যাবে? এটা হয়ে যাবে সেন্টেন্স। এই হলো যে কোনো ওয়ার্ড, আমরা ওয়ার্ড, ফ্রেজ এবং সেন্টেন্স ব্যাপারটা নিয়ে আসতে পারবো। এখন আমরা যে আলোচনায় যেতে চাচ্ছি সেটাই একটু যাই। সেটা হচ্ছে, ধরো আমরা তো এটা দেখলাম, তাই না? এখন আমরা যদি এইরকম একটা জিনিস চিন্তা করি, এমনি জাস্ট চিন্তা করো, চিন্তা করার জন্য আমি লিখতেছি। ধরো এখানে সূর্য আমি লিখলাম সান, এটাকে আমি এটা 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 একটা নাম, যেহেতু তোমরা যারা জানো এটাকে বলতে পারো নাউন, এনো ইভেন নাউন। ওকে, ঠিক আছে, বলো। তাহলে সান নাউন। এখন আমি যদি এটাকে লিখি দ্য ব্রাইট সান, মনে করো আমার কাছে মনে হলো যে আজকে খুবই খুবই রোদ উঠেছে, দ্য ব্রাইট সান। তাহলে আমরা কি বলবো এটাকে, মানে এইটাকে আমরা কি বলবো? অবশ্যই আমাকে এটাকে বলতে হবে ফ্রেজ, তাই না? ফ্রেজ। এখন ফ্রেজের মধ্যেও কিন্তু নাম থাকে, তাহলে আমরা এটাকে বলতে পারি নাউন ফ্রেজ। মানে নাউন দিয়ে যে ফ্রেজটা তৈরি হয় সেটা নাউন ফ্রেজ। ব্যাপারটা কিন্তু এরকমই দেখতেছি, দ্য ব্রাইট সান, সান নাউন, দ্য ব্রাইট সান। হ্যাঁ, এটা কিন্তু তুমি আরও মানে বড় করো, ঘটনা কিন্তু একই থাকবে। মানে দ্য ব্রাইট, আমি দেখাই, দ্য ব্রাইট, ধরো দ্য ব্রাইট এর সঙ্গে লিখতে পারো হলুদ, সান যেহেতু হলুদের মতো দেখায়, ই হলো সান, এটাও কিন্তু সমান সমান ওই নাউন ফ্রেজই থাকবে, দ্য ব্রাইট ইয়েলো সান। খেয়াল করো, ভেরি ইন্টারেস্টিং কিন্তু বিষয়টা, এবং এটাকে মানে তোমার মজা করতে হবে। ঠিক একই রকমভাবেই যদি কেউ ধরো অ্যাপেলস নেয়, এটা অবশ্যই তুমি বলবে এটাকে একটা ওয়ার্ড, ওয়ার্ড বলবে কি না? অবশ্যই ওয়ার্ড বলবে, তাই না? এখন যদি কেউ এইটাকে লেখে এক বাস্কেট ভর্তি, এ বাস্কেট মানে একটি বাস্কেট, একটা ঝুড়ি, ফুল, এ বাস্কেট ফুল অফ, মনে করো অ্যাপেলস। খেয়াল করে দেখো, তাহলে এটা কী হবে? এ বাস্কেট ফুল অফ অ্যাপেলস, এটা কিন্তু ফ্রেজ বলতে হবে, এক বাক্স ভর্তি আপেল, এ বাস্কেট ফুল অফ অ্যাপেলস। এটা তোমাকে শিখতে হবে কিন্তু, মাস্ট। আমি শেখানোর জন্যই কিন্তু প্র্যাকটিসগুলো করাচ্ছি। ঠিক একইভাবে তাহলে এটাকে আমরা ওয়ার্ড বলবো, এটাকে আমরা ফ্রেজ বলবো। এখন যদি তুমি মনে করো যে এই ফ্রেজটাকে আমি সেন্টেন্স বানাতে পারবো কিনা, হ্যাঁ পারবা। তুমি জাস্ট যদি খালি লেখো যে আই ওয়ান্ট, আমি চাই, তারপরে বাকি অংশটা, তাহলেই সেন্টেন্স হয়ে যাবে। মানে এ বাস্কেট ফুল অফ অ্যাপেলস। তো তার মানে আমি যেটা বলতে চাচ্ছি যে ওয়ার্ড জানা জরুরি, সেখান থেকে ফ্রেজ জানা জরুরি, সেখান থেকেই বাক্য তৈরি হয়ে যাবে। আর বাক্য তৈরি করাটাই হচ্ছে গ্রামার শেখার মূল উদ্দেশ্য, সঠিকভাবে যেন তুমি বাক্যটা শিখতে পারো। ব্যাপারটা এতটাই সিম্পল, যে কোনো ক্লাসের স্টুডেন্টই এই জিনিসটা পারবে বলে আমার মনে হয়। এটা আহামরি কোনো কঠিন বিষয় না। এখন আমরা যে জায়গাটায় যেতে চাচ্ছি সেটা হলো, ধরো অনেকেই
বলতে পারি যে ঠিক আছে এগুলো না হয় বুঝলাম, তাহলে অ্যাডজেক্টিভের ক্ষেত্রে কি ঘটতে পারে। অ্যাডজেক্টিভ কিছু ওয়ার্ড আছে, আমি কিন্তু এর আগে দেখাইছি তোমাদের কিছু কিছু ওয়ার্ড। যেমন ধরো অ্যাংরি দেখালাম, তাই না, এক্সট্রিমলি অ্যাংরি, ওইটা কিন্তু অ্যাডজেক্টিভকে বড় করা হয়েছিল। ঠিক ধরো আমি একটা ওয়ার্ড দেখাই, সফটলি, মনে করো একটা ওয়ার্ড, SOFTLY, সফটলি, হালকাভাবে, সফট থেকে সফটলি। তো এটাকে কি করা যেতে পারে, ফ্রেজ ভেরি সফটলি লেখা যায়, ভেরি সফটলি, যে কেউ লিখতে পারবে। মানে এটা হলো ওয়ার্ড, আলতোভাবে, মানে নরমভাবে, এটা হচ্ছে ফ্রেজ হয়ে যাবে। কিন্তু এখন এটা দিয়ে তুমি চাইলে কি বানাতে পারো, সেন্টেন্স বানাতে পারো। যেমন তুমি যদি বলো সে কথা বলেছিল, স্পোক, তারপরে বাকিটা ভেরি সফটলি, তাহলে কিন্তু কি তৈরি হবে, সেন্টেন্স তৈরি হবে বা ক্লোজ তৈরি হয়ে যাবে। ব্যাস হয়ে গেল। আমি কিন্তু এই জিনিসটাই তোমার মাথায় ঢুকাতে যাচ্ছি যে দেখো, যে কোনো, সেটা অ্যাডজেক্টিভ হোক, সেটা অ্যাডভার্ব হোক, আমরা কিন্তু এভাবে আগাতে পারবো। তারপরে আমরা আরও একটা মজার ওয়ার্ড নিই। ধরো ওয়ার্ডটা যদি হয় আন্ডার, UNDR, আন্ডার, যেটাকে আমরা নর্মালি প্রিপোজিশন বলি, এটা দিয়ে কী হতে পারে, আমরা লিখতে পারি আন্ডার দ্য টেবল। আন্ডার দ্য টেবল যদি কেউ লিখে ফেলে, তাহলে তার বাংলা কী হবে, এটা বাংলা নিচে ওয়ার্ড, আন্ডার দ্য টেবিল, এটা ফ্রেশ। আর আন্ডার দ্য টেবিল যদি তুমি লিখতে পারোই টেবিলের নিচে, আন্ডার দ্য টেবিল, টেবিলটির নিচে, আন্ডার দ্য টেবিল, তাহলে এটা তো বাক্য লেখা কোনো ব্যাপারই না। সামনে শুধু সাবজেক্ট আর ভার্ব যুক্ত করে দাও। দ্য ক্যাট, এটা কিন্তু টি, দ্য ক্যাট ইজ, বাকিটা আন্ডার দ্য টেবিল, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল, এটা হয়ে গেল সেন্টেন্স। কত ইজি ব্যাপারটা, এখন বুঝে নাও। তো আমি কি তোমাদের বোঝাতে পারছি, ওয়ার্ড, ফ্রেজ, আর এটা সেন্টেন্স। আমরা আরও এরকম মজার কিছু উদাহরণের দিকে যাই, তোমার আসলে মানে কি বলবো, যে ইজি করার জন্য। যেমন ধরো একটু অন্যরকম ওয়ার্ড নিই, অ্যালং, ALONG, অ্যালং মানে বরাবর, এটা একটা ওয়ার্ড। এখন কেউ যদি বলে রাস্তা বরাবর বা সমুদ্রের বিচ বরাবর, অ্যালং দ্য বিচ, BEACH, সমুদ্র সৈকত বরাবর, অ্যালং দ্য বিচ। আর অ্যালং দ্য বিচ, সমুদ্র সৈকত বরাবর, তুমি তো বলতেই পারো না যে আমরা কয়েকদিন আগে কক্সবাজার গিয়েছিলাম, আমরা হেঁটেছিলাম, তাহলে হেঁটেছিলাম মানে কি, ওয়াকড, তারপরে বসে দাও অ্যালং দ্য বিচ, চমৎকার একটা বাক্য তৈরি হয়ে যাবে। সেই সোজা মনে হচ্ছে না, অবশ্যই সোজা। ওয়ার্ড, ফ্রেজ, সেন্টেন্স, এই ফর্মুলাটা মাথার মধ্যে ঢোকাও, দেখবা ইজি হয়ে যাবে, সকল কিছু ইজি হয়ে যাবে। আর আমি তো ইজি করে দেওয়ার জন্য বসে আছি। এবার আরও একটা মজার জিনিস তোমাদের দেখাই। ধরা যাক এরকম একটা জিনিস, ওয়ার্ড টু ফিনিশ, মনে করো, এটাকে বলে ইনফিনিটিভ বলে, আসলে ইনফিনিটিভ বলে। এটা জানলে ভালোই হয়, না জানলেও সমস্যা নেই। ইনফিনিটিভ কোনটাকে বলে, এই যে টু, টু প্লাস ভার্বে বেস ফর্ম, এই যে একটা টু থাকতে হবে, এরকম টু, তার সাথে এখানে একটা ভার্ব দিতে হবে। এই যে ভার্বটা দিবা, এই ভার্ব মানে তার সাথে কিছুই যুক্ত করা যাবে না, কিছুই যুক্ত থাকবে না, এরকম ভার্ব। যেমন ফিনিশিং হবে না, অর্থাৎ তুমি চাইলে এখানে টুর সাথে ফিনিশিং করতে পারবে না, ফিনিশিং মানে ING যেটাকে বলা হচ্ছে, অথবা টুর সাথে ফিনিশড মানে ED যুক্ত করা হচ্ছে, অথবা টুর সাথে মনে করো ফিনিশেস ES যুক্ত করতে পারবে না, কিছুই যুক্ত করতে পারবে না। মানে এটাও ভুল, এটাও ভুল, এটাও ভুল। সবগুলো যদি কারেক্ট করতে চাও কী করতে হবে, শুধু ফিনিশ পর্যন্ত নিতে হবে, ফিনিশ পর্যন্ত নিতে হবে, এই যে SH পর্যন্ত নিতে হবে, ফিনিশ পর্যন্ত নিতে হবে। তো সেজন্য বলা হয় টুর পরে যদি এরকমভাবে তুমি বসাও, টুর পরে এই জিনিসগুলোর নাম হয়ে যাবে, যদি এরকম বসাতে পারো তখন এগুলোর নাম হবে ইনফিনিটিভ। আমি তো লিখে দিলাম ইনফিনিটিভ।
ইনফিনিটিভ। তো এটা দিয়ে আমরা এখন ফ্রেজ বানানো শিখব। এই ইনফিনিটিভটা দিয়ে কীভাবে ফ্রেজ হয়, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং এবং এটা শিখলে তোমার অনেক লাভ হবে। ধরো টু ফিনিশ, আমি এইটাই দিলাম, যেহেতু এটা একসঙ্গে থাকে আমি একসঙ্গে লিখলাম। কী লিখলাম, এটা ভুল হয়ে গেল তো। টু ফিনিশ, ফিনিশ। তো টু ফিনিশ এটাকে কি বলবো, ওয়ার্ড মনে করো, ওয়ার্ডই আমরা বললাম, যেহেতু একসাথে ধরে নিচ্ছি আমরা টু ফিনিশ। এখন এটা যদি আমি এভাবে লিখি, টু ফিনিশ মানে শেষ করা, টু ফিনিশ শেষ করা, কি শেষ করা, একটা প্রজেক্ট, দ্য প্রজেক্ট। এটা বাংলা আমি বলে দিচ্ছি, টু ফিনিশ দ্য প্রজেক্ট মানে প্রজেক্টটা শেষ করা, যার বাংলা। এটা কিন্তু ফ্রেজ হয়েছে, বাক্য হয়নি। বাক্য তৈরি করতে গেলে সাবজেক্ট ভার্ব লাগে, ওইটা আমি একটু পরে তোমাকে শেখাচ্ছি। টু ফিনিশ দ্য প্রজেক্ট মানে একটা প্রজেক্ট শেষ করা, এটাকে আমরা বলবো কিন্তু ফ্রেজ। টু ফিনিশ দ্য প্রজেক্ট, টু ফিনিশ দ্য প্রজেক্ট। এখন এইটাকে তুমি আরও বড় করতে পারবা, তুমি চাইলে আরও বড় করে লিখতে পারবা, ফ্রেজই থাকবে। দেখো, টু ফিনিশ দ্য প্রজেক্ট, প্রজেক্টটা যথাসময়ে শেষ করা, যথাসময়, অন টাইম, অন টাইম আমি আরও বড় করে দিলাম। দেখো, এটাও কিন্তু একটা ফ্রেজ, টু ফিনিশ দ্য প্রজেক্ট অন টাইম। এগুলো কিন্তু এখনও কোনো সেন্টেন্স হয়নি। হ্যাঁ, টু ফিনিশ দ্য প্রজেক্ট অন টাইম, যথাসময়ে প্রজেক্ট শেষ করা, যথাসময়ে প্রজেক্ট শেষ করা। এখন এটাকে যদি বাক্য বানাতে চাও, করতে পারবা তুমি। আমি সেই দিকে পরে যাই, আগেই অত দরকার নেই। বরঞ্চ আমি আরেকটা বাক্য তোমাকে লেখাই। ধরো টু লার্ন, এলিয়ান লার্ন, টু লার্ন মানে শেখা, এটা ইনফিনিটিভ। আর এটাকে ফ্রেজ কী করব, টু লার্ন ইংলিশ, ইংলিশ শেখা, টু লার্ন ইংলিশ, ইংলিশ শেখা, তাই না? তাহলে এটা হচ্ছে আমি ওয়ার্ড ধরলাম, এটাকে ফ্রেজ ধরলাম। এখন আমি এর সামনে শুধু লিখব উই ওয়ান্ট মানে আমরা চাই, তারপরে টু লার্ন ইংলিশ এখানে বসাই দেব, এই জায়গায় বসাই দেব, উই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আমরা ইংলিশ শিখতে চাই। এইভাবেই ফ্রেজ দিয়ে আমরা বাক্যগুলো বানাতে পারবো। ফ্রেজ দিয়ে এভাবে যত খুশি বাক্য বানান সম্ভব। এবার আমরা আরেকটা মজার জিনিস দেখাই। ধরো এখানে একটা ওয়ার্ড আছে রানিং, রানিং, শুধু এটাই ধরে নাও, রানিং। যদি ওয়ার্ড হয় রানিং, আমরা রানিংটাকে মানে দৌড়াদৌড়ি, যেটা রানিং, আমরা বলতে পারি রানিং এভরি মর্নিং, ডাবল এন দিতে হবে কিন্তু, রানিং এভরি মর্নিং মানে প্রতি সকালবেলা কি দৌড়াদৌড়ি, যার বাংলা। এটা কিন্তু ফ্রেজ হবে, ফ্রেজ, এটা ওয়ার্ড, এটা ফ্রেজ, তাই তো? এখন তুমি এটাকে যদি বাক্য বানাতে চাও পারবা কিন্তু, রানিং এভরি মর্নিং ইজ গুড ফর হেলথ। মনে করো তুমি যদি লিখতে চাও, তুমি লিখবা রানিং এভরি মর্নিং, রানিং এভরি মর্নিং মানে দৌড়াদৌড়ি হয়, সকালবেলা দৌড়াদৌড়ি ইজ হয় গুড ফর হেলথ, বাক্য হয়ে গেল। তো এইভাবে আমরা ফ্রেজ থেকে বাক্যের দিকে খুব অনায়াসেই যাইতে পারি। তো ব্যাপারটা কি তোমাদের কাছে কঠিন মনে হচ্ছে নাকি আসলে সহজ লাগতেছে? এটা অবশ্যই আমাকে জানাতে হবে।